খসনুর আলমগীর লাইভে এসে কেঁদে কেঁদে কি বললেন তার স্বামী আলমগীরকে নিয়ে। তার স্বামী তার সাথে এমন কি ঘটনা ঘটিয়েছিল যার কারণে তিনি আজ লাইভে কান্নায় ভেঙে পড়লেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা এমন এক সত্য জানতে পারবেন যে কিভাবে আলমগীর তার আগের স্ত্রী খসনুর আলমগীরকে ধোঁকা দিয়েছিল, সাথে 3টে সন্তানকেও ধোঁকা দিয়েছিল তার প্রেমের জন্য, রুনা লায়লার জন্য। বন্ধুরা, এই খসনুর আলমগীর তিনি আজ আলমগীরের অবস্থা জেনে তিনি কেঁদে কেঁদে হয়রান। তার কান্না এটাই বলে দেয় যে তার সাথে আলমগীর যেটা করেছে আলমগীরকে ওটা ভুগতে হবে। হ্যাঁ বন্ধুরা, যখন আলমগীরের সাথে খসনুর আলমগীরের বিবাহ হয়েছিল তাদের বিবাহের পরপরই 3টে বাচ্চা আসে, কিন্তু তাদের এই সংসারকে রুনা লায়লা আর নিজের চোখে নিতে পারল না। তিনি অবশেষে খসনুর আলমগীরের স্বামীকে কেড়ে নিল এবং তারপর থেকে খসনুর আলমগীর তিনি নিজে কষ্ট করে 3টে বাচ্চাকে মানুষ করেছে। তার মধ্যে একজন হচ্ছে আখি আলমগীর। বন্ধুরা, এখন এই খসনুর আলমগীরের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে নেব যে তার সাথে কি কি ঘটেছিল। চলুন ভিডিওগুলো দেখে নিই তাহলে। রুনা লায়লা আলমগীরকে কেড়ে নিয়েছে। এত বছর পর আলমগীরের প্রথম স্ত্রী খসনুর কি বললেন? রুনা লায়লার কারণেই ভেঙে যায় খসনুর আলমের সংসার। নায়ক আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন খসনুর আলমগীর। লম্বা সময় ধরে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। বিয়ের পর তাদের ঘর আলো করে আসে 3 সন্তান। তবে সুখের সংসার বেশি দিন টেকেনি। বিয়ের 8 বছর পরেই ভেঙে যায় তাদের ভালোবাসার সংসার। আলমগীর রুনা লায়লার প্রেমে পড়ে যান। শিল্পী সিনেমার অভিনয় করার সময় থেকেই আলমগীর রুনা লায়লার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আলমগীর রুনা লায়লার পরকীয়া সহ্য করতে পারেননি আলমগীরের প্রথম স্ত্রী খসনুর আলমগীর। এ সময় তিনি আলমগীরকে ডিভোর্স দিয়ে দেন। রুনা লায়লার সঙ্গে আলমগীরের সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি খসনুর আলমগীর। এমনকি এখনো তিনি মানতে পারেন না। আলমগীরের জন্য এখনো কান্নায় চোখ ভিজে যায় খসনুর আলমগীরের। 3 সন্তানকে নিয়ে তিল তিল করে গড়ে তোলা সংসার বালির বাঁধের মতোই ভেঙে যায়। আলমগীর তার প্রথম স্ত্রী খসনুর আলমগীরকেও ভালোবেসে বিয়ে করেছিলেন। আলমগীর রুনা লায়লাকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলেও খসনুর আলমগীর কিন্তু কোনোদিনই সুখ খুঁজে পাননি। আলমগীরের সাথে বিচ্ছেদ হওয়ার পুরোপুরি ভেঙে পড়েছিল খসনুর আলমগীর। বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে আখি আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, কোনো সন্তানের জন্যই তার বাবা মায়ের আলাদা হয়ে যাওয়াটা খুব কষ্টের। ছোটবেলা থেকেই সব ব্যাপারে বাবা মাকে পেয়েছি। সেখানে হঠাৎ করেই একজন থাকবেন আরেকজন থাকবেন না, এটা যে কত কষ্টের। আর তারকা পরিবার হলে এটা নিয়ে পত্রপত্রিকায় এত নেগেটিভ লেখা হয়, তাতে কষ্ট আরো বেড়ে যায়। অনেকেই বলতো আমরা 3 ভাই বোন চাইলেই আব্বু আম্মুর ডিভোর্সটা ঠেকাতে পারতাম, হয়তোবা পারতাম, কিন্তু আমরা তা করতে চাইনি। দুজন মানুষ যদি বোঝেন যে তারা একজন আরেকজনকে ভালোবাসেন না, একসঙ্গে থাকতে চান না, সেটা আমরা কতটা বদলাতে পারবো? একসঙ্গে থেকে তেতো হবার চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আব্বু আম্মু তাদের ডিসিশনের কথা জানিয়েছেন, আমরা তা ম্যাচুরিটির সাথে ডিল করার চেষ্টা করেছি। কখনো তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করিনি যে কেন। ওই 1.5 বছর ফ্রাস্ট্রেশন গেছে। আব্বু চাইতেন ওনার সাথে থাকি, আম্মুও চাইতেন ওনার সাথে থাকি। আমাদের মন মেজাজ খিটখেটে হয়ে গিয়েছিল, অল্পতেই রেগে যেতাম। এখন সব নর্মাল হয়ে গেছে। আগেও যেমন সব দরকারে আব্বুকে পেতাম, এখনো পাই। যদিও আম্মুর সাথে বেশি থাকা হয়, তবুও আমরা আব্বুর কাছেও যেয়ে থাকি। একসময় বিয়ে করব না ভেবেছিলাম, কিন্তু এখন বুঝি জীবনে সেটেলড হওয়াটা খুবই জরুরি। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 1973 সালে ভালোবেসে বিয়ে করেন নায়ক আলমগীর গীতিকার খসনুর আলমগীরকে। রুনা লায়লা ও আলমগীরের ঘরে এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি। রুনা লায়লা আলমগীরের সাথে এটি 3য় বিয়ে। রুনা লায়লার মেয়ে তানি লায়লা তার আগের সংসারের মেয়ে। বলা যায় আলমগীর রুনা লায়লার পরিবার একটি মিশ্র পরিবার। রুনা লায়লা ও আলমগীরের সংসার বর্তমানে ভালো চলছে। আলমগীরের মেয়েরা রুনা লায়লাকে আন্টি বলে ডাকে। মা তো মাই একদম। এবং আমি মনে করি প্রত্যেকটা মাই রত্নগর্ভা। জি, খুব সুন্দর করে আসলে বলেছেন। একজন রত্নের কথা তো আমরা জানি, আখি আলমগীর আপুকে আমরা সবাই চিনি, ভালোবাসি, খুব পছন্দের একজন। কিন্তু আপনার অন্যান্য যে সন্তান আছে তাদের কথা একটু শুনতে চাই। তারা কোথায় কি করছেন, কেমন আছেন? তারা লেখাপড়া যতদূর যার করার ততটুকু কমপ্লিট করে সংসার জীবনে ব্যস্ত। ছেলে তো আমার সাথেই, সে ব্যবসা বাণিজ্য করছে। একজন আদর্শ মানুষ বলতে যা বোঝায় আমার ছেলে তাজভীর, আমার একটাই ছেলে আখি, তুলতুল, তাজভীর। তো
ভালো মানুষ বলতে যা বোঝায় আমার কাছে সে সরল, উদার, নিরহংকারী, মানে আকাশের মতো তার হৃদয়। আমি মনে করি সেখান থেকে আমি রত্নগর্ভা হতেই পারি। আর আমার ছোট মেয়ে, সে যেন আমার আরেকটা মা। আচ্ছা। যার যার ক্ষেত্রে ক্ষেত্রে সে সফল, এবং ওরা মানে এত সুবোধ এবং শালীন, এবং বাবা মার প্রতি এত দায়িত্বশীল। ওদের ছেলেমেয়েরাও তার চেয়ে দায়িত্বশীল হবে। আমি তো চাই সারা বিশ্বের মায়ের সন্তানেরা তেমনই হোক, যেমন তাদের মায়ের স্বপ্ন, সেই স্বপ্ন ছাড়িয়ে তাদের বাস্তব জীবন হোক। এবং সেই সাথে আপনার স্বপ্নের কথাও আজকে শুনতে চাই, আপনার জীবনের কথাও জানতে চাই। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, গল্প কথা সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছি এক্ষুনি, আবারও আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে। আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গীতিকার এবং সংগঠক কবি খোশনুর। যেই গল্পে ছিলাম, এখন সবাই আসলে নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ত আছেন, যেটা আপনি বলছিলেন, আপনার সন্তানেরা সবাই নিজের জীবন নিয়ে আসলে সময় পার করছেন। এই সময়টায় আপনার সাথে তারা কিভাবে সময় দেন, বা সেই অবসর সময়টার মধ্যে কি করে আপনারা পরিবারের সেই সময়টা কাটান? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন, কারণ সবাই কিন্তু এখন ব্যস্ত, শুধু আমার ছেলে মেয়ে না, জীবনটাই এখন এত মানে সিস্টেমেটিক ওয়েতে, এবং প্রত্যেকেই অনেক ব্যস্ত। কিন্তু আমার বাসা আখির বাসা, রাস্তার এপার ওপার। তাহলে আখির যে কোনো সময়ের মানে অবসর মানেই আমার বাসা। ওর মেয়েদেরও এক একজন এক এক কলেজে পড়ে, তো কাজেই ওদেরও সুবিধা মতো আমার বাসায়। আচ্ছা, তাহলে ঠিকানা আমার বাসা, আর ছোট মেয়ের বাসা আমার 2 বাসার পরে, কাজেই আমার বাসায় ঠিকানা। হ্যাঁ, আমি ওদের বাসায় মানে যাই ওদের প্রয়োজনে বা আমার প্রয়োজনে। ওরা কিন্তু ঠিকানা আমার এখানে, কাজে এক জায়গায় হচ্ছে। ছেলে তো আমার সাথেই, বউসহ আমার সাথেই, তো এরকম ভাবেই আমরা খুব কাছাকাছি থাকতে পারি। আর ওরা দেখে এসছে ছোট থেকেই, আমি আমার নানা নানি, দাদা দাদি বা শ্বশুরবাড়ির সাথে এমনভাবে সম্পৃক্ত যে বিশেষ করে যারা মানে একটু অসুবিধায় আছে, সুবিধা বঞ্চিত, তাদের সাথে আমি আগ বাড়িয়ে যেভাবে যোগাযোগ রাখতাম, এবং ওদের আসা যাওয়া, থাকা, ফ্লোরিং হচ্ছে, যা ডাল ভাত উপস্থিত হচ্ছে, খাচ্ছে, এই যে ঝামেলায় যে, এবং এই একটা খাঁটি বাঙালি পরিবার, হ্যাঁ, যে একটুতেই সন্তুষ্ট, সুখে দুঃখে সবাই এক জায়গায় হচ্ছে, এটা কিন্তু ওরা হ্যাবিচুয়েটেড। কিন্তু ওদের বাসার সিস্টেম আবার আলাদা, সেটা ওয়েস্টার্ন কালচারে ওরকম, কিন্তু আমার বাসায় ওই, এবং ওরা কিন্তু এটাতেও আনন্দিত, এবং মাঝে মাঝে হাসে আমাকে নিয়ে, যে আম্মু এত ঝামেলা করছে। তো কাজেই অবসর মানেই ওরা, কাজ মানেই ওরা। এমনকি যে এই করোনার মধ্যে বা আমার অনলাইনে যে দেশে বিদেশের সাথে আমার প্রোগ্রামগুলো, আমার তুলতুলের 2 ছোট ছোট টুইন বেবি, ইব্রাহিম, ইউসুফ, আচ্ছা, তো ওরা 5 বছর বয়স। ওরা আমাকে কিন্তু একটুও বিরক্ত করে না, একটা শব্দও করে না, চুপচাপ বসে থাকে, প্রোগ্রামটা চলছে, বিরক্ত করে না। তো সবাই অবাক হয়ে যায়, ওদেরকেও দেখতে চায় স্ক্রিনে, যে ওদের একটু দেখবে, এতটুকু বাচ্চারা কেন বিরক্ত করে না। তো মানে এমনই একটা এনভায়রনমেন্ট, মানে ওরাও আমার প্রেরণা। ধরো 2 দিন গ্যাপ হয়ে গেল, ওই বাচ্চারা আমাকে বলে যে ওরা কিন্তু সবাই নাম ধরে ডাকে, আখির 2 মেয়ে, ওরাও আমাকে নাম ধরে ডাকে, এরাও তো বলবে তোমার কোনো অনলাইনের প্রোগ্রাম নাই, এবং আমার সাথে যাদের প্রোগ্রাম হয়, যেমন তোমাকে ওরা চেনে, আপনি বলছিলেন, হ্যাঁ, তোমাকে চেনে, বাহ, শুনে নামে ভালো চেনে, লাগলো। দেখে চেনে। খুব সুন্দর সময় কাটাচ্ছেন আসলে, সুখ দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, কষ্ট সবকিছু মিলিয়ে এই সময়টা পার হচ্ছে। এই যে দীর্ঘ এই পথ চলা, যদি আজকের কবি খোশনুর হয়ে ওঠার পেছনে আপনার মা, শ্রদ্ধেয় কবি সাহিত্যিক জবেদা খাতুনের কথা একটু জানতে চাই। কি বলবেন আপনার শৈশবের কথা যদি একটু শুনতে চাই? শৈশবে আমার 3 বছর বয়স থেকে আমি মুখে মুখে ছড়া বলতাম, যখন আমার অক্ষর জ্ঞান নেই। সেগুলো আমার মা লিখে রাখতেন। কত বড় একটা ইন্সপিরেশন আমার জীবনের, সেটা কত বড় প্রাপ্তি এবং আশীর্বাদ।
তাহলে আমি ওইভাবেই এসছি। এবং আমার বড় বোনরা তখন কেউ ডাক্তারি পড়ছেন, কেউ ইউনিভার্সিটিতে পড়ছেন, বড় ভাই কলেজে পড়ছেন, আমি আমার ছোট বোন তাদের চেয়ে একটু ছোট, তো আমরা স্কুলে পড়ছি। আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন 1 ভাই। আচ্ছা। বড় বোন ডাক্তার, হোল ফ্যামিলি লন্ডনে সেটেল। মেজ বোন অধ্যাপিকা ছিলেন, এখন উনি কানাডায় সেটেল, ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে। ভাইও ক্যানাডিয়ান সিটিজেন, কিন্তু আপাতত ঢাকায়। আর আমি, আমার ছোট বোন, আচ্ছা, আমরাও ঢাকায়। মধ্যে পড়লো ভাই। আমার হাতে আপনার দুটো কবিতার বই আছে, ইচ্ছের ভাস্কর্য, আরেকটা হচ্ছে সূর্যকন্যা। এই মুহূর্তে যদি একটা কবিতা শুনতে চাই এই দুটো বই থেকে, কিংবা আপনার পছন্দের যদি কোনো কবিতা থাকে, কোনটা শোনাবেন? আসলে কোনটা আমার অপছন্দের আমি নিজে জানি না, সবই তো আসলে সন্তানের মতো। সেই তো আমি দু একটা কবিতা নিয়ে এসেছি। আমি ছোট দেখি কবিতা এনেছি, কারণ সময়ও তো কম। জি। একটি কবিতা পড়ছি, স্মৃতির কানাকানি। ওই যে নদী, এই যে আমি, নদীর বুকে জল, আর আমার চোখ যে টলমল। ওই যে আকাশ, এই তো আমি, আকাশ কত নীল, আমার সাথে স্বপ্ন সুনীল, করল না আর মিল। অথচ আকাশ কত নীল। ওই অরণ্যে হাওয়ায় নাচে, এই হৃদয়ে ঝড়, ভালোবাসার আপন মানুষ হঠাৎ হলো পর। বাহ, চমৎকার। লেখালেখির প্রসঙ্গে আসতে চাই, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতিতে যে আবার ফিরে আসছি এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে। আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গীতিকার, সংগঠক কবি খোশনুর। যে গল্পের ছিলাম, আসলে লেখালেখির প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা আপনার চলে আসবে, কারণ দীর্ঘ সময়ের এই যাত্রাটাতে অনেক রকমের অভিজ্ঞতা, অনেক রকমের ঘটনার মুখোমুখি তো হতে হয়েছেই। এই যে লেখালেখিগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে এই বয়সে এসে বা এই সময়টাতে এসে? প্রভাবিত করে যখন ভাবি একা একা, ভালো লাগে। এবং জানো, আমার কিন্তু কোনো কিছুতে অতৃপ্ততা নেই। আচ্ছা। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রতিটি ছোট ছোট সুখকে গুণ করে নিতে হয়। এই জন্যই কিন্তু আমি প্রথমে ওই কবিতাটা পড়েছিলাম। আপনার সাথে কথা বলে মনে হয়েছে যে আপনি আপনার একেবারে মূল ভাবনা থেকে, ভালোবাসা থেকে ওই কথাগুলো লিখেছেন, যে সুখ নেই, স্বস্তি তো আছে। হ্যাঁ, সেটাই, যে কি নেই, সুখ মানে ভালো যা কিছু নেই সেটাকে ভুলে ভালো কি থাকা এখনো যায় পেতে কিভাবে? পারি বা দিতে পারি, বা হবেই না কেন, জীবন তো একটাই। কাজেই শুধু দুঃখ তো থাকবেই, সুখের জি। সাথেই দুঃখ থাকবে, সেটাকে কিছুটা ইগনোর করতে হবে। কিন্তু দিন শেষে পরিতৃপ্তি আছে, দারুণ পরিতৃপ্ততা আছে আমার। এবং কেন এটা হলো না, কেন আরো বই বের হলো না, কেন এই হলো না। তুমি জানো, ছোট ছোট ভালো কাজ করতে থাকবে প্রতিদিন, তাহলে হবে কি, দেখবে তুমি অনেক বড় বড় কাজ করে ফেলেছো। জি। এবং আত্মপরিতৃপ্ততার যে কি আনন্দ, এবং এটা ভেবো না যে ইস, এখন যদি আমি এটা বুঝতাম। নো, জীবন তো একটাই, সময় তো চলেই যাচ্ছে। তোমাকে প্রত্যেকটি মানুষের জীবনটাই অমরতার যুদ্ধ। জি। অমরতা থাকতেই হবে। তোমাকে ফেমাস হয়ে থাকতে হবে তা নয়। তুমি কি করলে, জাস্ট তোমার জন্য, তোমার স্রষ্টার জন্য, তোমার আগামী প্রজন্মের জন্য, তোমার জি। আপন মানুষদের জন্য তুমি এমন কিছু করে যাও যে তারা বলতে পারে মাথা উঁচু করে যে জি। সে এটা বাহ, করেছে। চমৎকার। এবারের বইমেলায় কি কোনো বই প্রকাশিত হয়েছে? না, ওই সেকেন্ড এডিশন, থার্ড এডিশন আন্ডার প্রোডাকশন এখনো, কারণ করোনায় আক্রান্ত হয়ে অনেক মানে অসুস্থ। এবং আমার একজন বিশেষ কাছের মানুষ, সে মানুষ বিশ্বাস, সে আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু ফেব্রুয়ারিতে আমরা একটা সাহিত্য পত্রিকা পেয়েছি, সেটা একটু আমি দর্শকদের দেখাতে চাই, যোগ বিয়োগ। হ্যাঁ, এটা আমি বের করেছি, এটার বয়স 6 বছর হলো। আচ্ছা। কিন্তু এটা অনিয়মিত হচ্ছে, এটা নিয়মিত আনার চেষ্টা করব। যোগ বিয়োগ মানে আমার মায়ের স্বপ্নের বাস্তবায়ন আমি করার চেষ্টা করেই যাচ্ছি। আচ্ছা।
আমার মাকে আমি জাগিয়ে রাখবো বলেই যোগ বিয়োগ। আর আমি এটা বলতে চেয়েছি যে সাধারণ মানুষরাই অসাধারণ হয়ে এখানে উঠে আসবে, এবং যাদের ছবি কেউ ছাপে না আমি তাদেরটা ছাপবো, আচ্ছা। তাদের ইন্টারভিউ করব, এবং যোগ হোক জীবনে শুধু ভালো, বিয়োগ হয়ে যাক সব দুঃখ এবং অনাসৃষ্টি, সেটাকে আমরা ভেবে নেব দুঃস্বপ্ন। এখন কি এটা নিয়মিত ছাপার ইচ্ছে আছে? আমি নিয়মিত করব, মানে প্রাতিষ্ঠানিকভাবে এটা করতে হবে, অফিসিয়ালি না, এটা আনঅফিসিয়ালি। আচ্ছা এটা আমার মায়ের স্বপ্ন। আচ্ছা, এই করোনাকালীন সময়টাতে তো আসলে সবার জীবনে অনেক রকমের পরিবর্তন এসেছে এবং অনেকে অনেক ধরনের কাজেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন। আপনিও সেই সময়টা কিন্তু থেমেছিলেন না, কাজ করেছেন, বাসায় বসেও বিভিন্ন চিত্রনাট্য তৈরি করেছেন। ওই সময়টার কথা যদি একটু জানতে চাই, বা কি কি চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে বা সামনে হতে পারে? কথা হচ্ছে, আমি তো বসেছিলাম না, এবং নির্দেশনা টেলিফোনে দেয়া, জি, মানে একেবারেই বসেছিলাম না, এবং ননস্টপ অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান, সব জায়গায় অনলাইনে প্রোগ্রাম হচ্ছে। আমি প্রত্যেককে ইন্সপিরেশন দিয়েছি এবং সাধারণ জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা। মাস্ক, হাত ধোয়া এবং সাধারণ জি, জ্ঞান। জি। বসে থেকো না, মানুষ মারাও যদি যায় সেই দুঃখ সেখানেই থাকুক, নিজে সাবধান হও, অন্যের সাবধান হও, এবং বসে থেকো না, কান্নাকাটি করে সময় নষ্ট করো না, তাহলে যেটা হবার সেটা হবে। সেটা হয়ে গেছে, জি। কিন্তু আরো সাবধান হব, কাজ করে যাব। জি। একটা মুহূর্তেরও অনেক দাম আছে প্রত্যেকটা সচেতন দায়িত্বশীল মানুষের জীবনে, সেটা করেছি। আর চিত্রনাট্য তো আগেও দু একটা ছবিতে করেছি, কিন্তু এখন আমার মায়ের লেখা একটা উপন্যাস বাহাদুরাবাদ ঘাটের কুলি, এটা যখন আমি ক্লাস 2-তে পড়ি তখনকার বই, সেটার আমি স্ক্রিপ্ট করছি। আচ্ছা। এটা হয়তো টেলিফিল্ম হোক, যেটাই হোক, আমরা ভাই বোনরা চিন্তা করে এটা একটা আচ্ছা, করব। বাহ, বিশেষ একটা কাজ হবে তাহলে আশা করছি। বিরাট কাজ হবে এটা বাহ, করতে পারলে। চমৎকার। ওটা চিত্রনাট্যটা আমি করছি। এবং সেই কাজটির জন্য শুভকামনা জানাচ্ছি। আর আপনাকে সামনে পেয়ে মনে হয় যে অনেকটা সময় যেন যদি পেতাম তাহলে ভালো হতো, কারণ অনেক বিষয় আসলে জানার ছিল, কিন্তু সময়ে বাধা পড়ে গেছি। মনে হচ্ছে যে আরো অনেক কিছু অজানা থেকে গেল, আপনার জীবনের আরো অনেক না বলা কথা থেকে গেল। সেই কথাগুলো আসলে শুনতে চাই, কোনো একটা অনুষ্ঠানে বসে আপনার থেকে জানতে চাই, বা অনুষ্ঠানের পরেও যদি বসে শুনতে পারি তাও অনেক আমাদের জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ তোমাদেরকেও এবং এসসিটিভি কর্তৃপক্ষকে। তারা গুণীজনের সমাদর করেন, কিন্তু আমি কিন্তু বহুমুখী গুণী না। আমাকে ডাকবার জন্য আমি তো আরও মানে গুণান্বিত হবার জন্য আরও সচেতন হব, সজাগ হব। সবাইকে আমার কয়েকটি কথা ছোট্ট করে বলতে চাই। বৃদ্ধাশ্রম নিয়ে একটু চিন্তা করা উচিত। কেন পিতামাতা সুযোগ্য ছেলেমেয়ে থাকতেও, আত্মীয় স্বজন থাকতেও বৃদ্ধাশ্রমে যাবে? জি, একজন মায়ের কাছে 10টা সন্তানও তো বোঝা হয়নি। 10টা ছেলে মেয়ে, শুধু একজন বাবা মার দায়িত্ব কেন নিতে পারে না? এটার ব্যাপারে সচেতন হওয়া উচিত। এবং আমি ধিক্কার দেব না যারা এই পর্যায়ে বাবা মাকে আজকে নিয়ে গেছে। আমি তাদেরকে বলবো, তোমরা জেগে উঠো, তোমরা ভালো হও, সময় আছে। জি, তোমরাও কিন্তু বাবা মা হয়েছ, হবে। আর আরেকটি কথা, যে প্রত্যেকটি ঘরেই আমি এমন কথা শুনি, এমন বেদনা দেখি, এমন লজ্জার ঘটনা ঘটে যাচ্ছে যে ছেলে বিয়ে করলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ছেলের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এরা কোথায় যাবে? এদের মধ্যেই তো এই ছেলেটি বিয়ে করে জি। বউকে আনলো, জি। অর্থাৎ বউ এদের হবে। এভাবেই সংসার চলুক, এটা আমার অনুরোধ। আমি আমার মেয়ের বয়সী যারা তাদের জি। এবং সবাইকে অবশ্যই, খুব এটা আমি সুন্দর দেখতে কথা। চাই। জি, কি পেলাম সেই হিসেব নয়, কি দিতে পারি এখনো সে চিন্তাই করতে হবে। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শ্রদ্ধা, স্নেহাশিস। আমার জন্য, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। যারা লিখছি, যারা সৃষ্টিশীল কাজে নিয়োজিত আছি, আমরা যাতে নতুন কিছু, ভালো কিছু, ব্যতিক্রম কিছু, অনন্য কিছু দিতে পারি এবং আরও শিখতে পারি, আরও জানতে পারি, আরও ভাবতে পারি, পড়তে পারি, তারপরে লিখতে পারি, সেই দোয়া করবেন।